মা দেখো, বাইরের আকাশে কি ঘন আর কালো মেঘ করেছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ও মা, সত্যি তো, এই বৃষ্টি এখন নামলে আর ছাড়বে না। ঘরে তো কোনো খাবারও নেই। আমি বরং মানুষের রাজ্যে গিয়ে কিছু দানা কুড়িয়ে নিয়ে আসি। কিন্তু মা, এক্ষুনি তো বৃষ্টি নামবে, আর বৃষ্টিতে দানা কুড়াতে তো তুমি ভিজে যাবে। বৃষ্টি আসার আরো কিছুক্ষণ বাকি আছে। ওই দিকের আকাশটা আরো মেঘে ঢেকে যাবে, তারপর বৃষ্টি আসবে। এর মধ্যে আমার দানা কুড়োনোই হয়ে যাবে। তুই জানালা দরজা বন্ধ করে থাকিস মা। এ কথা বলে টুনি দানা খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর সুখীর বাড়ির পাশ দিয়ে যেতেই সুখী টুনিকে দেখে ফেলে। এই টুনি, এই কোথায় যাচ্ছিস? মানুষের রাজ্যে দানা কুড়াতে যাচ্ছি। তুমি যেতে চাইলে এসো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ টুনি, আমিও যাব। সুখী দিদি, এই জমিতে তো দেখছি অনেক গমের শীষ পড়ে আছে, কিন্তু আমরা তো কোনো ঝুড়ি নিয়ে এলাম না। তাহলে এই গমের শীষগুলো কি করে বাড়িতে নিয়ে যাব? টুনি, তুই তাড়াতাড়ি গমের শীষগুলো এক জায়গায় জড়ো কর, আর আমি বাড়ি থেকে দুটো ঝুড়ি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, যাও। টুনি, তুই কষ্ট করে গমের শীষগুলো জমা কর, আর আমি একটা বস্তা এনে সব গমের শীষ একাই নিয়ে যাব। এসব বলতে বলতে সুখী বাড়িতে চলে আসে। কবুতর এসেছো? চলো মানুষের রাজ্যে যাই। বুদ্ধি করে টুনির কাছ থেকে সব গমের শীষ কেড়ে নিতে হবে, তাহলে কদিন আর খাবার নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। মানে, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তারপর সুখী কবুতরকে সব কথা খুলে বলে। আর তারপর একটা বস্তা নিয়ে তারা মানুষের রাজ্যের দিকে যেতে থাকে। আর কিছু দূর যেতেই কবুতর দাঁড়িয়ে পড়ে। আমি এই ঝোপের মধ্যেই আছি সুখী, তুমি বস্তাটা এখানেই ফেলে দিও। আচ্ছা ঠিক আছে কবুতর। সুখী দিদি এসেছো, কিন্তু ঝুড়ি নিয়ে আসুনি কেন? ঝুড়িগুলো খুঁজে পাইনি রে টুনি, তাই বস্তা নিয়ে এসেছি। এখন তুই তাড়াতাড়ি গমের শীষগুলো বস্তায় তুলে দে, নয়তো বৃষ্টি এলে সর্বনাশ হয়ে যাবে। এরপর টুনি গমের শীষগুলো তাড়াতাড়ি বস্তায় তুলে দেয়, আর তারপর দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা কবুতরের কাছে আসতেই সুখী তার পিঠ থেকে গমের বস্তাটা ঝোপের মধ্যে ফেলে দেয়। টুনি সুখীর সামনে উঠছিল, তাই সে আর কিছুই বুঝতে পারে না। কিছু দূর আসতেই সুখী দাঁড়িয়ে যায়। টুনি, সর্বনাশ হয়ে গেছে, আমার পেট থেকে যে বস্তাটা পড়ে গেছে। কি বলছো এসব? কোথায় পড়ে গেছে সুখী দিদি? সেটা তো জানি না রে টুনি। চলো আমরা ওই দিকটায় গিয়ে খুঁজে দেখি, নয়তো যে আজ না খেয়ে থাকতে হবে। তুই যা বাবা, আমি আর খুঁজতে যেতে পারবো না। এক্ষুনি বৃষ্টি পড়বে, তাই বৃষ্টির আগে বাড়ি যেতে পারলেই বাঁচি। এ কথা বলে সুখী সেখান থেকে চলে যায়। আর টুনি গমের শীষের বস্তা খুঁজতে থাকে, এবং তখনই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই রে, বৃষ্টি তো শুরু হয়ে গেল, এখন কোথায় যাব? বৃষ্টিতে ভিজলে তো গমের বস্তাটা ভারী হয়ে যাবে। ওই তো একটা গুহা দেখা যাচ্ছে, আমি বরং ওই গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেই। গমের বস্তা তো কোথাও খুঁজে পেলাম না। এখন আমার ছানাটা কি খেয়ে থাকবে? আমি বড় পাখি হয়ে দুদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু টুকি ছোট পাখি হয়ে কি করে থাকবে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত গরিব বানিয়েছো? আমার একটা মাত্র ছানাকে পেট পুরে খাবারও খাওয়াতে পারি না। এই যে পাখি, এদিকে এসো। তুমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছ, এভাবে ভিজলে তো তোমার শরীর খারাপ করবে। কে কে কথা বলছো? কে কথা বলছো? আমি গাছ কথা বলছি গো, সামনে এগিয়ে এসো, তাই আমাকে দেখতে পারবে। গাছ, তুমি কথা বলতেও পারো? আর আমার শরীর খারাপ হলে হোক, অসুস্থ হয়ে আমি মরে যাই, সেটাই ভালো। এভাবে বলছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। তারপর টুনি গাছকে সব কথা খুলে বলে। এই জন্য কেউ মরতে চায়? তুমি মরে গেলে তোমার ছাড়াই কি হবে সেটা ভেবেছো একবার? আর তোমার গমের বস্তাটা কোথায় আছে আমি এক্ষুনি দেখছি। বস্তাটা তো চালাকি করে তোমার সাথে নিয়ে গেছে। তারপর গাছ টুনিকে সব কথা খুলে বলে।
সুখী দিদি এত খারাপ, আগে তো জানতাম না। তাহলে আমার সাথে দানা কুড়াতে নিয়ে যেতাম না। বাদ দাও টুনি, যে অন্যায় করে সে একদিনের শাস্তি ভোগ করবে। তুমি আমার দরজা দিয়ে ভিতরে প্রবেশ করো, আর ভিতরে গিয়ে দেখবে একটা ভ্যানিটি ব্যাগের ঘরে অনেক সোনাদানা মণিমুক্ত আছে। তোমার যা প্রয়োজন তুমি তাই নিয়ে যাও। কি বলছো এসব? তোমার ভিতরে আবার ঘরও আছে? হ্যাঁ আছে, আমি অসহায় সৎ পাখিকে সাহায্য করার জন্যই এই ঘর বানিয়েছি। এরপর টুনি গাছের দরজার ভেতর দিয়ে অন্য একটি রাজ্যে চলে যায়। আর সেখানে গিয়ে ভ্যানিটি ঘরে এত সোনাদানা দেখে টুনি অবাক হয়ে যায়। এত সোনাদানা এখানে? আমার তো সামান্য কিছু স্বর্ণ মুদ্রা হলেই হয়ে যাবে। আমি বরং 1 হাঁড়ি স্বর্ণ মুদ্রাই নিয়ে যাই। বৃষ্টি থেমে গেছে, এখন তুমি বাড়িতে যাও। একি, তুমি শুধু 1 হাঁড়ি স্বর্ণমুদ্রা এনেছো কেন? আরো কয়েক হাঁড়ি নিয়ে আসতে। না গাছ, আমার এত স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই। এগুলো বিক্রি করে কিছু জমি কিনে ফসল চাষ করব। তাহলে আর আমাদের খাবারের অভাব থাকবে না। সত্যি তুমি অনেক ভালো পাখি। সৃষ্টিকর্তা তোমার অভাব কখনো রাখবে না, কারণ তিনি সৎ আর ভালো পাখিকে সাহায্য করেন। আমি যেন এমন সৎ পাখি হয়ে সারা জীবন কাটাতে পারি। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি তাহলে এখন আসি। এরপর টুনি সেখান থেকে বাড়িতে চলে যায়। আর এদিকে গুহার ভেতরে কবুতর বসে থাকে, আর সেখানে শিয়াল চলে আসে। ওরে বাবা, শিকার খুঁজতে গিয়ে ঘুরে আসলাম, আর শিকার দেখছি আমার গুহায় এসে বসে আছে। ভালোই হয়েছে, আজ খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না। কি, আমি তো শিয়ালের হাতে ধরা পড়ে গেলাম। এখন কি করে এখান থেকে পালাবো? কিছু একটা বুদ্ধি তো বের করতেই হবে। শিয়াল মামা, আমার জীবনে অনেক কষ্ট, তাই তোমার খাবার হয়ে আমি নিজের ইচ্ছায় এসেছি। আর সাথে কিছু ডিমও এনেছি। এই বস্তার ভেতরে ডিম আছে, আগে ডিমগুলো খাও, তারপর আমাকে খেও। কি, ডিম এনেছিস? আচ্ছা ঠিক আছে, আগে ডিমগুলো খেয়ে নেই। এসব বলে শিয়াল যেই না বস্তা খুলতে যায়, সেই সুযোগে কবুতর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। শয়তান পাখি, আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেলি, আর কোনোদিনও তোকে পেলে আমি ছাড়বো না। তুমি এভাবে হাঁপাচ্ছ কেন কবুতর? আর গমের বস্তা কোথায় রেখে আসলে? তারপর কবুতর সুখীকে সব কথা খুলে বলে। টুনির সাথে আমাদের অন্যায় করা ঠিক হয়নি। যদি টুনির সাথে বস্তাটা নিয়ে বাড়িতে আসতাম, তাহলে দুজনে ভাগে কিছু গম পেতাম, আর তোমাকে এমন বিপদে পড়তে হতো না। হ্যাঁ সুখী, তুমি একদম ঠিক বলেছো। দেখো, টুনি মোড়ল মশাইয়ের জমি চাষ করছে। চলো টুনির কাছে যাই। টুনি, আমাদের ক্ষমা করে দে রে। আসলে আমরা তোর সাথে অন্যায় করেছি, তাই আজ বড় বিপদে পড়েছিলাম। আমি গমের বস্তাটা নিয়ে শিয়ালের গুহায় আশ্রয় নিয়েছিলাম বলে শিয়াল আমাকে খেতে চেয়েছিল। কোনোভাবে বুদ্ধি করে গমের বস্তা রেখেই পালিয়ে এসেছি। তুমি যে গমের বস্তা নিয়ে গেছো, এটা আমাকে জাদুর গাছ বলেছে। আর তোমরা যখন ভুল বুঝেছো, তখন তোমাদের ক্ষমা করে দিলাম। জাদুর গাছ বলেছে মানে? তুই জাদুর গাছ কোথায় পেলি? তারপর টুনি সুখীকে সব কথা খুলে বলে। আমরাও তোর মতো সৎ হব, তাহলে আমাদেরও সংসারে উন্নতি হবে। তবে মোড়ল মশাইয়ের জমি নিয়ে ভালোই করেছিস, এই জমিতে অনেক ভালো ফসল ফলে। এসব বলে কবুতর আর সুখী সেখান থেকে চলে যায়। আর টুনি ফসল ফলানোর জন্য জমি তৈরি করতে থাকে। বাবা, ও বাবা, আমাদের বাগানের ওই আপেল গাছটায় মাত্র 2টো আপেল ধরেছে, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপেল দুটো সোনালী রঙের মতো দেখতে হয়েছে। এসো বাবা, এসো, দেখবে এসো। ইকরির কথায় অবাক হয়ে ঈগল বাগানে চলে আসে। আরে একই কাণ্ড, আমার আপেল গাছে তো সোনার আপেল হয়েছে। জানিস রে মা, এই গাছটা আমি যার কাছ থেকে কিনেছিলাম, সে আমাকে বলেছিল এই গাছে মাত্র 2টো করে আপেল ধরবে, আর এজন্য আমি খুব কম দাম দিয়ে এটা কিনেছিলাম। তাই নাকি বাবা? তাহলে তো এই গাছটা কিনে তুমি জিতে গেছ। বাবা, ও বাবা, এই সোনার আপেল দুটো তুমি গাছ থেকে পেও না, কিন্তু আমি কালকে আমার বন্ধুদেরকে এনে সোনার আপেল গাছ দেখাবো। এরপর
দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে ইকরি তার বন্ধুদের সাথে নিয়ে বাগানে চলে আসে। আর বাগানে গিয়ে আপেল গাছের দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়। একই কাণ্ড, আর একটা আপেল কোথায় গেল? তবে কি কোনো চোর এসে একটা আপেল নিয়ে গেছে? এরপর ইকরি তার বাবাকে গিয়ে সব কথা খুলে বলে। আর ইকরির কথা শুনে ইগলও বাগানে আসে। কি সত্যি সত্যি আপেলটা তো গাছে নেই? ঠিক এটা কোনো চোরের কাজ। কিন্তু আঙ্কেল, চোর শুধু একটা আপেল নিল কেন? সে চাইলে তো দুটো আপেলই নিতে পারতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তুই তো তোর মায়ের মতো বুদ্ধিমতী হয়েছিস রে মা। এখন আমি কি করি? আমার সোনার আপেলের হারিয়ে যাওয়ার রহস্য কিভাবে বের করব? বাবা, ও বাবা, চলো আমরা টুনি মাসির বাড়িতে যাই। টুনি মাসি নিশ্চয় আপেল চোরকে ধরতে পারবে। এরপর ইগল, ইকরি ও টুকি মিলে টুনির বাড়িতে চলে আসে। আর টুনিকে আপেল হারিয়ে যাওয়ার কথা খুলে বলে। আমার মনে হয় এটা কোনো চোরের কাজ নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তাই আজ রাতে আমি তোমার আপেল গাছ পাহারা দিব, ইগল দাদা। এরপর ইগল ও ইকরি সেখান থেকে চলে আসে। আঙ্কেল, ও আঙ্কেল, এই দেখো আমি একটা সোনার আপেল এনেছি। এই আপেলটা নিয়ে আমাকে এক গাছ ভর্তি আপেল দাও না। কই দেখি দেখি, কোথায় তোর সোনার আপেল? আরে এ তো সত্যি সত্যি সোনার আপেল। আচ্ছা ঠিক আছে, বাগানের ভিতরে যা আর একটা আপেল গাছ থেকে সব আপেল পেড়ে নিয়ে যা। আর শোন, শুধুমাত্র একটা গাছ থেকে আপেল নিবি কিন্তু। এরপর পরিকন্যা কালুর আপেল বাগানের ভিতরে চলে যায়। আর বাগান থেকে এক ঝুড়ি করে আপেল নিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে। আর ধীরে ধীরে সে গাছের সব আপেল নিয়ে জঙ্গলে চলে যায়। আর সেই আপেল দিয়ে অনেক সুন্দর করে একটা আপেল ঘর বানায়। এই যা, একটা সোনার আপেল বিক্রি করে একটা আপেল ঘর বানালাম। কিন্তু আমার তো আরো একটা আপেল ঘর চাই। এখন আমি আরো আপেল কোথায় পাবো? ওই আঙ্কেল তো টাকা ছাড়া আপেল বিক্রি করে না। তাছাড়া দিনরাত সে তার বাগান পাহারা দেয়, এজন্য চুরি করতেও পারবো না। এখন আমি কি করব? পেয়েছি। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর পরিকন্যাও লুকিয়ে লুকিয়ে ইগলের সোনার আপেল চুরি করার জন্য তার বাগানে যায়। আর যেই না সে আপেল গাছ থেকে আপেল ছিঁড়তে যায়, ঠিক তখনই টুনি ও ইগল তাকে দেখতে পায়। এই টুনি, এটা তো একটা পরিকন্যা মনে হচ্ছে, কিন্তু ওকে আমরা ধরবো কিভাবে? আর ও তো আপেল নিয়ে পালিয়ে যাচ্ছে। এই টুনি, ধর ধর, আপেল চোরকে ধর। এরপর টনি ও ঈগল পরিকন্যার পেছন পেছন ছুটতে থাকে। কিন্তু বেশ কিছু দূর পথ যাওয়ার পরে তারা পরিকন্যাকে হারিয়ে ফেলে। অন্যদিকে পরিকন্যা আবারও সেই সোনার আপেল বিক্রি করে আরো একটা আপেল গাছ কিনে নেয়। আর সেই আপেল দিয়ে আরো একটা আপেল ঘর বানায়। ইরিং বিরিং তিরিং ছা, ডাইনি পড়ে এসে যা, পাতা পালন করছি আমি, ফিরিয়ে দাও আমার জাদুর কাঠি। আরে বাহ, তুই তো দেখি খুব কাজের মেয়ে। দুদিনের মধ্যেই 2 আপেল ঘর বানিয়ে ফেলেছিস। হ্যাঁ ডাইনি পড়ি, আমি তোমার কথা পালন করেছি। এখন তুমি আমাকে আমার জাদুর কাঠি ফিরিয়ে দাও। জাদুর কাঠি যে আমি তোকে এত সহজে দেব না রে মেয়ে। তোকে যে আমার আরো একটা কাজ করে দিতে হবে। শোন, আমার খাসির মাংস খেতে খুব ভালো লাগে। যা, আমার জন্য গরম গরম খাসির মাংস বানিয়ে নিয়ে আয়, তবে আমি তোকে এটা ফেরত দিব। এই কথা বলে ডাইনি পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।
আর পরিকন্যা কাঁদতে শুরু করে। ঠিক তখনই টুনি ও ঈগল পরিকন্যাকে দেখতে পায় আর তার কাছে চলে আসে। এই পরিকন্যা, এই তোর সাহস তো কম না, তুই আমার বাগানে সোনার আপেল চুরি করিস? এ কি পরিকন্যা, এই 2 আপেল ঘর তুমি কিভাবে বানিয়েছো বলো তো? কিভাবে আবার? চুরি করেছে, চুরি। তোমার কাছ থেকে আপেলগুলো চুরি করে এই আপেলগুলো আমি এনেছি আর 2টা আপেল ঘর বানিয়েছি, কিন্তু তবুও ডাইনি পরে আমার জাদুর কাঠি ফেরত দিল না। এসব তুমি কি বলছো? আমাদেরকে সবটা খুলে বলো দেখি। পরিকন্যা টুনিদেরকে ডাইনি পরে সমস্ত কথা খুলে বলে। আমি আমার জাদুর কাঠি ফেরত পাওয়ার জন্য তোমার গাছের ফল চুরি করেছি। কি আর করব, জাদুর কাঠি ছাড়া যে আমি আমার রাজ্যে ফেরত যেতে পারবো না। তোমরা আমাকে মাফ করে দাও। ওই ডাইনি তোমার সাথে প্রতারণা করছে। শোনো পরিকন্যা, তুমি আর ওর ফাঁদে পা দিও না, আর আমরা ওকে প্রতারণা করার শাস্তি দিব। কিন্তু কিভাবে টুনি মাসি? ওই ডাইনি পরীর যে অনেক ক্ষমতা, তার এত শক্তির সাথে আমরা পারবো না টুনি মাসি। না পরিকন্যা, আমাদের হয়তো কোনো শক্তি নেই, কিন্তু আমাদের বুদ্ধি আছে, আর আমরা আমাদের বুদ্ধির জোরে ওই ডাইনিকে জব্দ করব। এরপর টুনি এগুলো পরিকন্যা মিলে বুদ্ধি করে, আর তাদের মধ্যে কেউ কাঠ কুড়িয়ে আনে, আবার কেউ খাসির মাংস আনে, আর টুনি তার মনের মতো করে খাসির মাংস রান্না করে। এই নাও পরিকন্যা, এটা তুমি ডাইনিকে খাওয়াবে, তারপর দেখবে কি হয়। এরপর টুনি ও ঈগল একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে পরিকন্যা মন্ত্র পড়ে ডাইনি পরীকে ডাকে। এত দেখি খাসির মাংস নিয়ে হাজির, একে হাতছাড়া করলে চলবে না। এর কাছ থেকে আমি আমার সমস্ত কাজ হাসিল করে নেব। এই নাও ডাইনি পরী। এরপর ডাইনি পরে যে না খাসির মাংস খায়, সাথে সাথে তার অনেক ঝাল লেগে যায়, আর সে ঝালে লাফাতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে, জ্বলে গেল মুখ পেট সব যে জ্বলে গেল রে। এই বজ্জাত মেয়ে, আয় এই নে তোর জাদুর কাঠি। আমি আর তোকে কাজের কথা বলবো না। ওরে বাবা রে, পালাই পালাই, নিজের জীবন আগে বাঁচাই। ওরে বাবা রে, কি ঝাল কি ঝাল। এরপর ডাইনি পরি জব্দ হয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর টুনি ও ঈগল গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। সত্যি টুনি মাসি, তুমি অনেক বুদ্ধিমতী মাসি। আমিও আজকে তোমার কাছে শিখলাম যে শক্তি না থাকলে বুদ্ধির জোরে জিততে হয়। আর আমি তোমাদের সোনার আপেল 2টো ফিরিয়ে দিতে চাই। এসো তোমরা আমার সাথে এসো। এরপর পরিকন্যা ঈগলের বাড়িতে চলে যায়, আর তার জাদুর কাঠি দিয়ে জাদু করে ঈগলের আপেল গাছে 2টো সোনার আপেল ধরিয়ে দেয়, আর এরপর সেখান থেকে চলে যায়। এই নে টুনি, এটা তোর বুদ্ধির পুরস্কার, আর এভাবেই তুই তোর বুদ্ধি দিয়ে আমাদের সবার পাশে থাকিস। দেখলি তো বন্ধুরা, শক্তি না থাকলেও কিভাবে বুদ্ধিতে জিততে হয়। শক্তি নেই বলে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।